কংগ্রেস হচ্ছে পশ্চিমবাংলার বুকে তৃণমূলের বি টিম। মমতা ব্যানার্জি আমরা এখনো মনে করি যে বিরোধী দলনেত্রী হিসেবে খুব ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, কিন্তু প্রশাসনিকভাবে নয়। তৃণমূল দলটা ব্যাপারটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় আমরা বলি না, তো সর্ব পার্টি মানে উচ্ছিষ্টদের দল। প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো ইচ্ছে নেই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। দল থেকে আমরা বিচ্যুত নই। আমি দলটাকে ছেড়ে এসেছি, আমি রেজিগনেশন দিয়ে, সসম্মানে রেজিগনেশন দিয়ে আমি ছেড়ে এসেছি। হাতি কা খানে কা দাঁত अलग होता है, दिखाने का दांत अलग होता है, তো দিখাবে পে মত যাইয়ে। বিজেপি যেভাবে তৃণমূলের চোখে চোখ রেখে বলেছে যে না এসআইআর করতে হবে, এসআইআর আমরা বন্ধ করতে দেব না, হ্যাঁ, এবং সেটা আলটিমেটলি হয়েছে। তৃণমূল কিন্তু আটকাতে পারেনি। মমতা ব্যানার্জি বলেছিলেন ওনার লাশের উপর দিয়ে নাকি এসআইআর হবে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু এসআইআর হয়েছে, ওনার লাশও পড়েনি, এসআইআর হয়েছে। ভোট এলেই দল বদলের যে একটা হিড়িক দেখা যায়, কংগ্রেসেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। দীর্ঘদিনের কংগ্রেস করা কংগ্রেস নেত্রী সন্দীপা চক্রবর্তী আজ কিন্তু তার পরিচয় বিজেপি নেত্রী হিসেবে। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভট্টাচার্যের হাত হাত ধরে। ধরে। তো কংগ্রেস থেকে হঠাৎ বিজেপি কেন, তৃণমূল নয় কেন? তৃণমূলটাই বা কেন? মানে তৃণমূল তো সরকারে রয়েছে, সেই জন্য তৃণমূল বলাই যায়। দেখুন, শুরু থেকে আমাদের স্ট্যান্ড ছিল সরকার বিরোধী স্ট্যান্ড। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, জাতীয় কংগ্রেসের হয়ে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের হয়ে লড়াই করেছি। সুতরাং যদি তৃণমূলটা করতেই হতো তাহলে শুরুতেই তৃণমূল যেতে পারতাম। এই যে চড়াম চড়াম ঢাকের যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই উন্নয়নে গিয়ে সামিল হতে পারতাম। যাইনি, ইডিওলজি সেটা পারমিট করেনি। আমাদের দলীয় শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের সামাজিক শিক্ষা সেগুলোকে পারমিট করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পেয়েছি যে বর্তমান প্রদেশ কংগ্রেস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো ইচ্ছে নেই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, বাঙালি বাংলাকে বাঁচাতে। যেভাবে কংগ্রেসের বিষয়টায় একটু যদি পরে আসি, তাহলে বলতে হয় মানে বিজেপির প্রসঙ্গে যেতে হলে যে বিজেপির এমএলএ কার্শিয়াং এর বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি এলেন সম্প্রতি, তৃণমূলে যোগ দিলেন, তিনি এক্সিস্টিং এমএলএ। তারপর প্রতিকুর রহমান, যাকে নিয়ে মানে জল্পনার একেবারে শেষ ছিল না, তাকে বোধহয় নেতা তৃণমূলই বানিয়ে দিল বলাই যায়, মানে এটা তো তারপরেও তৃণমূল নয়, মানে এইখানেই না। দেখুন, তার আগে কংগ্রেসের শঙ্কর মালাকার গেছেন, মানে এই নামটাও তুলুন। তো তৃণমূল দলটা ব্যাপারটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় আমরা বলি না, তো সর্ব পার্টি মানে উচ্ছিষ্টদের দল, এক কথায় রাজনৈতিকভাবে বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপিটা কেন আপনি প্রশ্ন করলেন, যে এই মুহূর্তে বললাম না, দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি ছাড়া তৃণমূলের এই যে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এত চতুর্দিকে চোর, চতুর্দিকে ধর্ষক, চতুর্দিকে বিভিন্ন লেভেলের টাইপের ক্রিমিনাল গুন্ডামি, এবং তার সাথে প্রশাসনিক মদতে সেগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেটার বিরুদ্ধে একমাত্র ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াতে পেরেছে, দাঁড়াচ্ছে। ওরা মার খাচ্ছে, মার খেয়ে উঠছে, ফিনিক্স পাখির অর্থে কি সন্দীপা রুখে দাঁড়াতে পেরেছে? এখানে যদি মমতা ব্যানার্জি থাকতো তাহলে কি সিনারিওটা এইরকম হতো? কার কি ব্যাপারে? মানে এই যে আপনি বলছেন যে এত দুর্নীতি হয়েছে, এত কিছু রুখে দাঁড়াচ্ছে বিজেপি একমাত্র, এখানে যদি মমতা ব্যানার্জি থাকতো তাহলে কি সিনারিওটা এরকম হতো? মানে বিজেপিতে যদি মমতা ব্যানার্জি থাকতো? বিজেপিতে নয়, যদি মমতা ব্যানার্জি আজ বিজেপির জায়গায় থাকতো, বিরোধী শক্তিতে থাকতো, বিজেপি শাসনে থেকে, বিজেপি সরকারের থেকে যদি এই রকম হতো। না, দেখুন, মমতা ব্যানার্জি আমরা এখনো মনে করি যে বিরোধী দলনেত্রী হিসেবে খুব ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, কিন্তু প্রশাসনিকভাবে নয়। প্রশাসন চালাতে উনি ব্যর্থ। প্রত্যেকটা অপরাধ হচ্ছে ওনার নাকের তলা দিয়ে, বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে। তারপরে উনি বলছেন আমি তো জানতামই না। তাহলে দুটি জিনিস হবে, মানে দুটি জিনিস হয় বা একটি জিনিস হয়, হয় উনি প্রশাসন চালাতে ব্যর্থ, সেই জন্য প্রশাসনিক মদতে সব রকমের অপরাধ সংগঠিত হচ্ছে এই পশ্চিমবাংলার বুকে, আর না হলে তিনি সত্যিই কিছু জানেন না, বা তিনি হতে দিচ্ছেন এইগুলো। মানে
কিছু না কিছু তো একটা হবে, যে কারণে এইভাবে মানে অপরাধীদের একটা স্বর্গরাজ্য, একটা স্বর্গভূমি, একটা মানে তপোবন হয়ে গেছে এই পশ্চিমবাংলার মাটি। এই যে আপনি দেখুন কিছুদিন আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আবার একজনকে খুন করা হলো, গোল পার্কের ঘটনা দেখুন, সোনা পাপ্পুরা কি করলো। তো এদেরকে তো তৃণমূলের নেতাদের সাথে উঠতে বসতে দেখা যাচ্ছে, এদের কি বিজেপির কোনো নেতার সাথে, শ্রমিক ভট্টাচার্য বলুন, শুভেন্দু অধিকারী বলুন, তারপর দেবজিৎ সরকার বলুন, লকেট চ্যাটার্জি বলুন, অগ্নিমিত্রা পাল বলুন, ওদের সাথে কখনো উঠতে বসতে দেখেছেন? না, দেখেননি তো। এদের একটা আইডিওলজিক কাজ করে। কিন্তু আপনার পুরনো দল কংগ্রেস, সেখান থেকে তো সব সময় যেটা বলতে শোনা যেত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি এখন বিজেপিতে, আপনার মনে হচ্ছে না যে সেটিং? না, আমার পুরনো দল কেন, আমি যখন সেই দলে ছিলাম আমিও সেই ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছিলাম। কিন্তু বর্তমানে যেটা দেখতে পেয়েছিলাম কংগ্রেসে থেকে, যে না, ধীরে ধীরে বেসিক্যালি কংগ্রেস হচ্ছে পশ্চিমবাংলার বুকে তৃণমূলের বি টিম। যে কার্যকলাপগুলো হচ্ছিল, তখন আমি একটা জিনিস ভাবলাম, আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ন্যারেটিভটা সেট করছি, মানে কংগ্রেস যে ন্যারেটিভটা সেট করছে, যে বিজেমূল ন্যারেটিভ যেটা সেট করা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ কংগ্রেস বুঝতে পারছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা বুঝতে পারছে যে তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, আর দিল্লি কংগ্রেস, রাহুল গান্ধীজিরা, মল্লিকার্জুন খাড়গেজিরা, ওনারা বুঝতে পারছেন না, ওনারা গিয়ে তৃণমূলের সাথে সেটিং করে নিচ্ছেন। হাউ কাম ইট ইজ পসিবল? মানে এই একটা প্রশ্ন থেকে যায়, আমি করেছি, কোনো সদুত্তর পাইনি, তাই বেরিয়ে গেছি। না মানে তাহলে কি মানে এটাই কি বলাই যায় কি যে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি হওয়ার পরেই মানে আপনারা বিচ্যুত দল থেকে? না না, দল থেকে আমরা বিচ্যুত নই। আমি দলটাকে ছেড়ে এসেছি, আমি রেজিগনেশন দিয়ে, সসম্মানে রেজিগনেশন দিয়ে আমি ছেড়ে এসেছি। এবং এটা কোথাও কেউ বলতে পারবে না যে আমি টিকিট পাইনি বলে বা টিকিটের কথাবার্তা হয়নি বলে, কেননা আমি আপনাকে তো প্যানেলিস্ট থেকে বা মুখপাত্র ছিলেন আপনি, সেখান থেকে আপনার নামটা সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো দল চাইনি, সেখান থেকে কোনো ক্ষোভ নেই? না, কোনো ক্ষোভ নেই। এতগুলো বছর আমরা চুটিয়ে কাজ করেছি, কোনো অসুবিধে নেই, নতুনদেরকে আসার সুযোগ করে দিতে হবে। আরো অনেক প্রতিভাবান কর্মীরা আছে যারা নিজেদের স্ট্যান্ড রাখতে চায়, দলীয় স্ট্যান্ড নিজেদের মতো করে রাখতে চায়। দল যখন মনে করেছিল নেবে, করবে, এই পজিশন দেবে, দিয়েছে। দল যখন মনে করেছে যে না, এখন ওদেরকে একটু বিশ্রাম দিতে হবে, এখন অন্য কোনো ভাবে, অন্য কোনো উপায়ে তাদেরকে ভাবা হবে, অন্য কোনো প্রচারের কাজে লাগানো হবে, তো সেদিক থেকে আমার কোনো ক্ষোভ নেই কেন নাম কাটা হয়েছে। যতদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস তো সরকারে ছিল না, এবং তখনও কংগ্রেস শূন্যই ছিল বিধানসভায়। তো সেক্ষেত্রে তখনও আপনি করেছেন কংগ্রেস দলটা। তো শুভঙ্কর সরকার আসার পর কি এমন ঘটলো যে আপনারা দল থেকে মানে এরকম বেরিয়ে যাচ্ছে? দেখুন, ব্যক্তি শুভঙ্কর সরকারকে নিয়ে আমার কিছু বলার নেই। ব্যক্তি শুভঙ্কর কোথায় গিয়ে কার সাথে কি মিটিং করছে, কি ব্যবসা করছে, সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আমি দেখবো যে দলের উচ্চ নেতৃত্ব, বর্তমান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উচ্চ নেতৃত্ব কর্মীদেরকে কি আশ্বাস দিচ্ছে, দলের কি বৃদ্ধি ঘটাচ্ছে, আমি সেগুলো দেখবো একজন, এবং আমার মনে হয় একজন রেসপন্সিবল কর্মী হিসেবে আমার সেটা দেখা উচিত। সে নিয়ে আমার কিছু জিজ্ঞাসা ছিল যে স্ট্যান্ড কি, আমাকে বলা হয়েছে স্ট্যান্ড মানে 294টা সিটে একা লড়বো। আমি বললাম খুব ভালো, একা লড়া হবে। যারা প্রান্তিক কর্মীরা আছে কংগ্রেসের, যারা বুথ লেভেল কর্মীরা আছে, তারা উঠে আসবে, তারা টিকিট পাবে। ইভেন আমি তো মনে করি আমার থেকেও বড় কর্মী হচ্ছে বিধান ভবনে, যে বিধান ভবন আমাদের জন্য প্রচন্ড পবিত্র একটা জায়গা ছিল, স্থান ছিল, সেই বিধান ভবনের যে লিফটম্যান দাদা, আমি তো মনে করি উনি আমার থেকে আরো বড় কর্মী। এবং আমি তো মনে করি এই যে ড্রপ বক্সটা যে রেখেছে, মানে ক্যান্ডিডেটারের লিস্ট জমা দেওয়ার জন্য, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, ওইখানে তো আর কেউ ওই আলিপুর চিড়িয়াখানা থেকে বাঁদররা এসে জমা দেবে না, মানুষরাই সেটাতে জমা দেবে তাদের ক্যান্ডিডেটার ফর্ম। তো আমি তো মনে করি যে লিফটম্যান দাদা যিনি বিধান ভবনের, ওনাকে তো ডেকে এনে চেয়ারে বসিয়ে ওনাকে টিকিট দেওয়া উচিত। কেননা উনি কিন্তু বিধান ভবনে আছে লিফটম্যান হিসেবে নন। উনি চাইলে, উনি ওটা কাজ মনে করতে চাইলে উনি অন্য অনেক বিল্ডিং এ গিয়ে অন্য অনেক সংস্থায় গিয়ে কাজটা করতে পারতেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে লিফটম্যান দাদা, একজন চায়ওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে একজন লিফটম্যান দাদা তাকে এইটুকু সম্মান আপনারা দিয়েছেন? উনি তো, আমি মনে করি উনি আমার থেকেও বড় কর্মী। একটা টিকিট এত বছরেও সেই লিফটম্যান দাদাকে কি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দিয়েছে, হাতে ধরিয়েছে যে দাদা নাও, তুমি লড়ো? তো আমরা মনে করি তুমি আমাদের থেকেও বড় কর্মী, কেননা আমরা এসিতে বসে থাকি, তুমি এই লিফটে গরমে মানুষদেরকে নিচে নিয়ে আসো, ওপরে নিয়ে যাও।
এটা তো করেনি না। কংগ্রেস তো একা চলার সিদ্ধান্ত নিয়েছে 2026-এ যে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এতদিনের মানে পুরনো কর্মী ছিলেন কংগ্রেসের, কি মনে হয় মানে এই সিদ্ধান্তটা মানে কতটা ফলপ্রসূ হবে? একটা প্রবচন আছে হিন্দিতে, হাতি কা খানে কা দাঁত अलग होता है दिखाने का दांत अलग होता है, তো দিখাবে পে মত যাইয়ে, হিন্দিতেই বলছি। এই যে বাইরে বাইরে ওপরে ওপরে যেটা দেখানো হয়, ভেতরে ভেতরে সেটা অনেক সময় হয় না। এবং আমরা বুঝতে পেরেছি, আমি তো স্পেশালি বুঝতে পেরেছি যে ওই উপরে 294টা সিটে আমরা একাই লড়বো, একাই ক্যান্ডিডেট দেবো। হ্যাঁ, ক্যান্ডিডেট পেয়ে যাবে, বুথ এজেন্ট কটা বুথে পাবে? 80,000 বুথ, 294টা সিটে যদি আমি খুব ভুল না হই 80,000 বুথ। 80,000 বুথের জন্য কতজন বুথ এজেন্টকে পাওয়া যাবে? কেননা ক্যান্ডিডেট মার খায় না, বুথ এজেন্টরা মার খায়, পেটানো হয় বুথ এজেন্টদেরকে। হ্যাঁ, তো কতজন দিতে পারবেন? আমি যখন এই প্রশ্নগুলো করেছি তখন কোনো সদুত্তর পাইনি। আমি জিজ্ঞেস করেছি আপনাদের স্ট্যান্ড কি, আপনাদের মানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড কি, জাতীয় কংগ্রেসের স্ট্যান্ড কি ইলেকশনটা নিয়ে 2026-এর বিধানসভা পশ্চিমবঙ্গের। বলে 294টা সিটে একাই দাঁড়াবো, খুব ভালো। আমরা মোডাস অপারেন্ডি কি, ইস্যু কি, কোন কোর ইস্যুর উপর আমরা লড়াই করব? সরকারের দিয়ে দিতে পারছে না, বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। আপনি বলছেন, আমি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সভাপতি যা বলেছেন সেটাকে আমি কোট করে বলছি, মহাশয় আপনি বলেছেন সবটা হয়তো এখন দিতে পারবে না, কিছুটা দিয়ে দিলেও সেটা নিয়ে খানিকটা স্বস্তিতে থাকেন। এবার খানিকটা লিখতে গিয়ে কি অন্য একটা ভাষা লিখে ফেলেছে, সেটা আবার পরে সংশোধন করেছে, সেটা আলাদা ব্যাপার। সিনসিয়ার না কাজে, সেটা বোঝা যায়। তো মোডাস অপারেন্ডি নেই, কোনো মানে দিক নেই, কোন দিক গিয়ে লড়বে। ওদের কথা হচ্ছে শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করো। ভাই, আমি বিজেপির বিরুদ্ধেই কেন লড়াইটা করবো? আমার লড়াই দুজনের জন্য। মানে আপনি বলতে চাইছেন যে কংগ্রেস এই মুহূর্তে দিশাহীন, একেবারে দিকভ্রষ্ট, দিশাহীন। শুধুমাত্র নিজের এবং নিজের প্যারের লোকেদের কয়েকটা ক্রিম সিট বের করে আনার জন্য সমঝোতা করা হয়েছে তৃণমূলের সাথে, আর পুরো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দলটাকে কর্মী সহ মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। এক্ষেত্রে বিজেপিতে এসে আপনি কতটা মানে বেশ কয়েকদিন হলো আপনি বিজেপিতে, তো কিভাবে নিজেকে মেলে ধরছেন? দেখুন, একটা ট্রানজিশন পিরিয়ড তো অবশ্যই থাকে। এতগুলো বছর ধরে একটাই পার্টি করছি, এতগুলো বছর ধরে আমার মধ্যে সেই ট্যালেন্ট নেই 3 বছরে 8 বছরে 3খানা পার্টি চেঞ্জ করার, গড়ে 2.5 বছর করে একটা অন্য অন্য ধরনের ইডিওলজি পেশ করার। আমার সেই ট্যালেন্টও নেই, এনার্জিও নেই। বিজেপিতে যেটা আমি এই 4 মাসে আমি নিরীক্ষণ করলাম, যে আমরা যে বলি সাম্প্রদায়িক দল না, সাম্প্রদায়িক দল না, অ্যাকচুয়ালি বাংলা বাঙালি মহিলা বেকার যারা আছেন, কর্মসংস্থান নেই, তাদের জন্য যথেষ্ট ভাবছে। এবং ভাবছে না শুধু, করছে। কয়েকটা ইনস্টেন্স দিই, যেমন 3 তালাক। 3 তালাক কি হিন্দু মহিলাদের হয়, বিবাহিত মহিলাদের হয়? সেটা তো অন্য একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। বিজেপি সাম্প্রদায়িক দল, হিন্দুত্ব দল, হিন্দুবাদী দল। তাহলে হিন্দুবাদী হিন্দুত্ব যদি হয়, মুসলিম মহিলাদের নিয়ে বিজেপির সরকারের কোনো মাথা ব্যথা থাকতো না, তাই না? কিন্তু বিজেপি সরকার, যশস্বী প্রধানমন্ত্রী মোদীর সরকার, নরেন্দ্র মোদীজির সরকার ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে মুভ করলো যে 3 তালাক বন্ধ করতে হবে, এবং সম্পূর্ণ সাপোর্ট জানালো। 3 তালাক এরকম একটি প্রথা ছিল আমাদের হিন্দুদের সতীদাহ প্রথার মতো। তো আমরা দাহ হতাম, মুসলিম মহিলারা জীবন্ত মারা যেতেন, শেষ হয়ে যেতেন, জীবন্ত লাশ হয়ে থাকতেন। যেভাবে তাদের পরিবার থেকে সেই শোষণটা করা হতো তাদের স্বামীদের বাড়ি থেকে, সেটাকে শেষ করেছে নরেন্দ্র মোদীর সরকার। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে? হ্যাঁ, আমি আমার ধর্ম প্র্যাকটিস করব, আমি আমার ধর্ম উদযাপন করব, আমি আমার ধর্মকে সেলিব্রেট করব, আমি আমার ধর্মকে সম্মান জানাবো। অন্য কারো, আমি একটু শেষ করিনি, অন্য কোনো ধর্মের উপর না চাপিয়ে। এটা কি সাম্প্রদায়িকতা? যদি এটা সাম্প্রদায়িকতা হয়, আমি বলবো বেশ করেছে বিজেপি সাম্প্রদায়িক দল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি মহিলাদের জন্য ভাবে, এটাকে কতটা? কামদুনি থেকে বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে উনি কত মহিলাদের জন্য ভাবেন। এক একটা বার আরজি কর লেটেস্ট, এক একটা বার এক একটা শিশু, মহিলা, মা, বাড়ির বোন, ওনারা নির্যাতিতা হচ্ছেন, এবং ওনার স্পেশাল কিছু উক্তি চলে আসছে। ও তো প্রেমের সম্পর্ক ছিল, ওই তো অন্য কোনো ব্যবসা করতো, ওই তো এটা ছিল, ওই তো ওটা ছিল। হাইকোর্ট কামদুনি কেসে হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে পুলিশ এনাফ এভিডেন্স দিতে পারেনি,
সেই জন্য আমরা জানি এরা দোষী, এদেরকে ছাড়তে বাধ্য হলাম। পুলিশ মন্ত্রী কে? মাননীয় মমতা ব্যানার্জি। মানে গুটি কয়েক মহিলাকে সিনেমার মানে আঙ্গিনা থেকে বা অন্যান্য জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে টিকিট দিয়ে জিতিয়ে দেওয়া, সেটাই কি উইমেন এম্পাওয়ারমেন্ট? হ্যাঁ, মানে আমি জানি না এটাই কি উইমেন এম্পাওয়ারমেন্ট বলে। যদি সেটা হয় তাহলে পশ্চিমবঙ্গের জন্য, বাংলা এবং বাঙালিদের জন্য এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, কিন্তু বিজেপি শাসিত সরকারে কি এই ধরনের ঘটনা ঘটে না সন্দীপা? অবশ্যই ঘটে, প্রত্যেকটা সরকারের আমলে ঘটে। সাকসেস হচ্ছে যে আমি সেই ঘটনাগুলোকে নিয়ে কতটা আমাদের নিজেদের মধ্যে কাটাছেঁড়া করছি, আর কতটা আমরা দোষীদেরকে ধরছি, আর কতটা আমরা বিরোধীদেরকে বলছি যে না, এটা মানে বিরোধীদের চক্রান্ত। পার্থক্য আছে, হ্যাঁ, পার্থক্য ছিল, আছে, থাকবে। সুতরাং বিজেপি সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, অমিত শাহজির সরকার কখনো কিন্তু এই জিনিসগুলোকে টলারেট করেনি, এবং এটা বহু এক্সাম্পল আছে। যেভাবেই হোক সেই দুষ্টের দমন করা হয়েছে, কিন্তু নারী শক্তির মাটি এই বাংলা, মা দুর্গাকে আমরা পূজন করি। সেই মাটিতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে বলতে পারেন যে ওই বাচ্চা মেয়েটির তো প্রেমের সম্পর্ক ছিল? কি করে বলতে পারেন তিনি সেটা? বিজেপি না হয় ঠিক আছে, কি করেছে কি না, বিজেপিকে নিয়ে প্রচুর সমালোচনা হয়, সফট টার্গেট, বাংলায় বিজেপি সফট টার্গেট। তাই আপনারা কি করছেন সেটা দেখুন। আইন কলেজে যা হয়েছে, ল কলেজে যা হয়েছে মনোজিৎকে নিয়ে, মনোজিৎ কি বিজেপির সম্পদ, বিজেপির রত্ন? মনোজিৎ তো মাননীয়ার রত্ন, মাননীয়ার নবরত্নদের মধ্যে একজন। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার, মানে তৃণমূল সরকারের যে লক্ষ্মীর ভান্ডার, তাতে তো বহু মহিলারা উপকৃত এবং ভোট বাক্স তার প্রতিফলন দেখা যায়, সেটা অস্বীকার করবে? নিবেদিতা দেবী, আপনি এখন একটা কাজ করছেন, এটা আপনার প্রফেশন, তাই না? এবার মাসে আপনাকে 1500 থেকে 1700 টাকা ধরে দিল, এটা দিয়ে আপনার সংসার চলবে? আপনি আপনি আপনার বাচ্চাকে একটা ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো একটা জামা কাপড়, আপনার ঘরটাকে সচ্ছলভাবে চলার জন্য 1500 থেকে 1700 টাকা, খুব ভালো কথা। রাস্তাঘাট ঠিক না থাকলে, একটা অ্যাম্বুলেন্স এসে যদি ঢুকতে না পারে, হ্যাঁ, আপনাকে 1500-1700 টাকা দিচ্ছে, কিন্তু তৃণমূলের একটা গুন্ডা মদ খেয়ে এসে আপনার ঘরে ঢুকে আপনার শ্লীলতাহানি করলো, সেই সামাজিক নিরাপত্তা কোথায়, সেই প্রশাসনিক নিরাপত্তা কোথায়? এবং তার থেকেও বড় কথা, আপনি এখানে গত 15-15.5 বছর ধরে মাননীয় আপনি সরকারটা চালাচ্ছেন, 3বারের মুখ্যমন্ত্রী, আপনি হ্যাট্রিক করেছেন, অভিনন্দন জানাই, শুভনন্দন জানাই আপনাকে। আপনি তো আবার নতুন বাংলা ভাষার, বাংলা শব্দের রচয়িতা, শিল্পী মানুষ বটে। তো যেটা বলতে চাইছিলাম যে গোয়ায় গিয়ে সরকার বানাবার জন্য উনি বলছেন 6000 টাকা গোয়ার মহিলাদের দেবেন। গোয়ার মহিলারা কি ভীষণ মডার্ন, সুন্দরী দেখতে, মডেলিং ফডেলিং করে বা এরকম কিছু নায়িকা খচিত কিছু ব্যাপার আছে, সেই জন্য গোয়ার মহিলাদের জন্য 6000 টাকা, আর বাংলার মহিলাদের মধ্যে সেই সব গুণগুলো নেই, সেই জন্য 1500 থেকে 1700 টাকা? মানে এই পার্সিয়ালিটি কেন বাংলার মহিলাদের জন্য, মা বোনেদের জন্য? ওনারাই তো আপনাকে দিদি ডাকেন, ওনারাই তো আপনাকে ভোটটা দেন, ওনারাই তো বলেন যে আমার মেয়ের পরীক্ষাটা একটু খারাপ হলেও কোনো অসুবিধে নেই, দিদি আছে, পাশ করিয়ে দেবেন। এই মহিলাদের জন্য আপনি 1500 এবং 1700 টাকা, আর গোয়ার মহিলাদের জন্য 6000 টাকা। এই অন্যায়, এই ডিফারেন্স, এই ডিসক্রিপেন্সি, এই পার্সিয়ালিটি মানা যায় না। কিন্তু আগামী দিনে যেহেতু ভোট রয়েছে, সেক্ষেত্রে বিজেপি কি মনে হচ্ছে, মানে আপনি যেহেতু একেবারেই নতুন বিজেপিতে, হ্যাঁ, তো কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে বিজেপি কতটা এগিয়ে রয়েছে, বা কোন অঙ্কে বা কোন কারিশমাতে বিজেপি বাংলায় সরকার গড়বে বলে মানে আশা করছে বলে মনে হয়? দেখুন, আমি বিজেপিতে সদ্য একজন কার্যকর্তা হিসেবে ঢুকেছি। বিজেপি যদি আমাকে বলে আজকে দেয়াল লিখতে, আমি দেয়াল লিখবো। বিজেপি যদি আমাকে বলে যে তৃণমূল সরকার মুর্দাবাদ, এই একটা প্ল্যাকার্ড নিয়ে কালীঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে, আমি সেটাও করব। বিজেপি যদি আমাকে বলে যে নবান্নের সামনে গিয়ে স্লোগান দিতে, আমি সেটাও করবো। একজন কার্যকর্তা হিসেবে, রেজিমেন্টেড পার্টি বিজেপি, যা করতে বলবে আমি করব। বিজেপির কেন আসা চাই এটা মানুষের জানা প্রয়োজন। যেটা আমার লেট বোধোদয় হয়েছে, আমি বরাবরই বলে এসেছি কদিন ধরে, আমার লেট বোধোদয় এই জন্য হয়েছে যে সবচেয়ে প্রথম হচ্ছে মহিলা নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে শিশুদের, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করা একটা একটা অন্ধকারে রসাতলের, যে রসাতলের দিকে সে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যা আছে, সামাজিক যা আছে, সবকিছুকে যে রসাতলে নিয়ে যাচ্ছে, সেটা থেকে আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। এবং তার সাথে এই যে ভুয়ো ভোটার, তারপর মৃত ভোটার, তারপর গুন্ডারাজ,
এই যে এসআইআর নিয়ে তৃণমূল যা নাটক করেছে, ইলেকশন কমিশন স্বাধীন সংস্থা ওনারা করেছেন, কিন্তু বিজেপি, আমি মনে করি বিজেপি যেভাবে তৃণমূলের চোখে চোখ রেখে বলেছে যে না এসআইআর করতে হবে, এসআইআর আমরা বন্ধ করতে দেব না, হ্যাঁ, এবং সেটা আলটিমেটলি হয়েছে। তৃণমূল কিন্তু আটকাতে পারেনি। মমতা ব্যানার্জি বলেছিলেন ওনার লাশের উপর দিয়ে নাকি এসআইআর হবে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, কিন্তু এসআইআর হয়েছে, ওনার লাশও পড়েনি, এসআইআর হয়েছে। রাজনীতির ময়দানে মমতা ব্যানার্জিকে আরো অনেকগুলো বছর শতায়ু আমি দেখতে চাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে তার সাথে আরেকটা ছোট জিনিস যোগ, বারবার যখন বলছি মহিলা নিরাপত্তা, এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, বাংলা ও বাঙালিকে বাঁচাবার যে অদম্য লড়াই বিজেপি দিচ্ছে, যে বাঙালি অস্মিতাকে বাঁচাবার যে অদম্য লড়াই বিজেপি দিচ্ছে, সেটা সত্যি দেখার মতো। দেখুন, অনেকে বলে যে বিজেপির কাছে সব মেশিনারি আছে, বিজেপি তো সরকার পাল্টি করে দেয়, বিজেপি তো হর্স ট্রেডিং করে। যদি এটাই হতো তাহলে বাংলায় কেন হর্স ট্রেডিং করে সরকারটা ফেলছে না বিজেপি? কেননা বিজেপি চায় গণতান্ত্রিকভাবে মানুষের রায়দানে বিজেপির সরকারটা পশ্চিমবাংলার মাটিতে ভূমিষ্ঠ হোক, প্রতিষ্ঠিত হোক। এই জন্য আমি বিজেপিকে চুজ করেছি। এসআইআর এ যে এই যে এত এত নাম বাদ গেল, তারা সবাই কি তৃণমূলের ভোটার? বিজেপিরও তো ভোটার রয়েছে তার মধ্যে, তো সেক্ষেত্রে বিজেপির ক্ষতি হচ্ছে, হবে না? দেখুন, বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে, যদিও কংগ্রেসীরা বৃহত্তর স্বার্থকে অন্যভাবে ইউজ করে, বিজেপি এখানে বৃহত্তর স্বার্থ দেখছে। ভারতের আইনে একটা জিনিস আছে যে একজন দোষীকে, মানে নিরপরাধ এবং দোষীর কথা যখন আসে, তখন 5 জন নিরপরাধকে বাঁচাবার জন্য একজন দোষীকেও মুক্ত করা যায়। হ্যাঁ, তো বিজেপি ওই পথেই এগিয়েছে যে বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। যদি কারুর নাম বাদ যায়, এখনো কিন্তু ইনক্লুশন চলা শুরু হয়ে গেছে। যাদের যাদের নাম বাদ গেছে তাদের একটা প্রভিশন আছে ইনক্লুশন করাবার। যা যা ডকুমেন্টের জন্য হয়েছে, আপনারা অতি শীঘ্রই ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে সেই নথিগুলো দিয়ে দিন এবং ডেফিনেটলি আপনার নামটা ঢুকে যাবে। হ্যাঁ, তৃণমূলের যে ভোট ব্যাংকের মধ্যে অন্যতম হচ্ছে ভুয়ো ভোটার আর মৃত ভোটার আর বাংলাদেশি ভোটার। এই ভোটগুলোকে ডেফিনেটলি কাটতে হতো। রোহিঙ্গা এতদিন যে শোনা হচ্ছিল, কিন্তু রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা তো পাওয়া যায়নি, সেটাও তো তৃণমূল থেকে বারবার করে বলছে। হ্যাঁ, ডেফিনেটলি রোহিঙ্গা খুঁজছিল, রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা তো পেলো না। আমরাও তো ইলেকশন কমিশনকে প্রশ্ন করছি, বিজেপিও প্রশ্ন করছে। এবার আমি তো ইলেকশন কমিশনের কেউ না, আমি বিজেপির একজন সাধারণ কার্যকর্তা, সবেমাত্র যোগদান করেছি। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুন, আমরাও সেই উত্তরটা জানতে চাই। হ্যাঁ, কিন্তু এটা তো বিজেপি সব থেকে বেশি বলেছে। শুভেন্দু অধিকারী বলেছেন, তারপর শান্তনু ঠাকুর বলেছেন যে এত এত নাম বাদ যাবে, সব রোহিঙ্গা ঢুকে রয়েছে বা বাংলাদেশি ঢুকে রয়েছে, কিন্তু কোথায়? মানে তাদের তো খোঁজ পাওয়া যায়। বাংলাদেশি তো ঢুকেছেই। তৃণমূলের পঞ্চায়েত সদস্য না পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন, যার সদস্যপদ থেকে সবকিছু, ইভেন ভারতীয় নাগরিকত্ব হাইকোর্ট বাতিল করে দিয়েছে এবং বলা হয়েছে ও একটা ফেক ডকুমেন্ট বানিয়ে ভারতে এসে থাকছিল। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গতেই সম্ভব। পশ্চিমবঙ্গে আইএসআইএস জঙ্গি পাওয়া যাচ্ছে যারা ভায়া বাংলাদেশ হয়ে আসছে। তো বর্ডারগুলো নিরাপদ নয়, ডেফিনেটলি বর্ডারগুলো সুরক্ষিত নয়। এই জন্য সুরক্ষিত নয় কেননা কেন্দ্রীয় সরকার থেকে সব প্রভিশন করে দেওয়া সত্ত্বেও এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলোতে তৃণমূল সরকার সহযোগিতা করছে না ল্যান্ড দেওয়ার জন্য, বা অন্যান্য যেসব সহযোগিতাগুলো হয় প্রশাসনিকভাবে করছে না। অবাধে সেদিক দিয়ে বাংলাদেশিরা ঢুকছে, কিছু করার নেই। এই জন্যই তো বলছি বারবার, ত্রিপুরা দিয়ে কেন হচ্ছে না? ত্রিপুরাতে যখনই হচ্ছে তখনই পুশব্যাক করা হচ্ছে, আসামে যখনই চেষ্টা করছে পুশব্যাক করা হচ্ছে। যে কতগুলো স্টেট আছে, বর্ডার স্টেট আছে, সবগুলোতে পুশব্যাক করা হচ্ছে। পশ্চিম বাংলার মাটিতে এই বাংলাদেশিদেরকে স্বাগত কেন জানানো হচ্ছে? কেন তৃণমূল সরকার সেটা দায়িত্ব নিয়ে করছে? কেন তৃণমূল সরকার লাভলি খাতুনদের মতো বাংলাদেশি নাগরিকদের অবৈধ কাগজপত্র বানিয়ে তাদেরকে আবার নিজেদের সিম্বলে টিকিট দিয়ে জিতিয়ে ভারতের প্রশাসনিক সিস্টেমে কেন ঢোকাচ্ছে? তৃণমূলকে তো উত্তর দিতে হবে এবার 26-এর বিধানসভা এগুলোর। আপনি তো দীর্ঘদিন যুব নিয়েই কাজ করেছেন, মানে আপনার বেস হচ্ছে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মাদার, তো যুবতে আপনার একটা বেস রয়েছে। সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি, মানে যেটা আমি আগেও প্রশ্ন করলাম যে তৃণমূল নয় কেন, বিজেপি কেন, তো সেক্ষেত্রে তৃণমূলের অভিষেক ব্যানার্জি একজন যুব নেতা। হ্যাঁ, তো
আইকন যুবদের বলা যায়, মানে সবাই বলে আর কি সেরকমটাই। তো সেখানে তো সবসময় প্রতিকুর রহমান জয়েন করলেন। তারপর তিনি যখন জয়েন করাচ্ছেন প্রতিকুরকে, তিনি সবাইকে আহ্বান করলেন। আপনিও একজন যুব নেত্রী, তো সেক্ষেত্রে তো তার ডাকেও সাড়া দিতে পারতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে। দেখুন, নেতা তৈরি হওয়া আর নেতা হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। আমাকে কেউ নেতা তৈরি করে দিল হাতে ধরে, মানে হাতে ধরে মানে এই আজকে থেকে তুই নেতা, এবার যা তোর তুই ওই সেলুনে গিয়ে হেয়ার কাটটা ওই রকম করিয়ে আয়, তাহলে তুই একদম আইকন হয়ে যাবি। এই ডায়লগটা মার, তাহলে তুই যুবদের আইকন হয়ে যাবি। এইটা আলাদা। আর লোকেদের সাথে মিশে মাটিতে লড়াই করে মার খেয়ে ওইভাবে নেতা হওয়া, আমি তো এখনো মনে করি, আমি আপনারা নেতা বলছেন, নেত্রী বলছেন, আমি একজন কর্মী, আমি একজন কার্যকর্তা। মানুষ কি মনে করছে সেটা আলাদা ব্যাপার। মানে মানুষ আমার লড়াইটা এতগুলো বছর দেখেছে, আশা করি আপনারাও দেখেছেন। তো সেটাই বলবো যে জোর করে কাউকে নেতা বানানো আর নেতা মানুষের মধ্যে থেকে তৈরি হয়ে উঠে আসা সেটা আলাদা। প্রতিকুরের জয়নিংটা নিয়ে বলবো যে আমি আমার বাপ মানে আমি আমি কখনো দেখিনি, আমার রাজনৈতিক জীবনেও দেখিনি, তার আগেও যখন আমার জ্ঞানগম্যি হয়েছিল দেখিনি যে রাস্তায় দাঁড়িয়ে কিভাবে জয়নিং হয়। সবকিছু একটা প্রসিজিওর থাকে, একটা দলীয় কার্যালয়ে সবকিছু সব নিয়ম কানুন মেনে সেটা হয়, যেটা আমারও হয়েছে, একবার নয় দুবার হয়েছে, প্রথমে কংগ্রেস তারপর বিজেপি। তো রাস্তায় দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইলেন অভিষেক ব্যানার্জি প্রতিকুরকে, যে তোমাকে আস্তাকুর থেকে তুলে এনেছি, এখন রাস্তায় রেখেছি, তুমি ওই যে ঝালর বাতি লাগানো এসকেলেটর লাগানো যে প্রাসাদোপম বাড়িটা আছে সেখানে যাওয়ার তুমি যোগ্য না। এরকম অপমান প্রতিকুরের মতন একজন প্রতিভাবান শিক্ষিত মার্জিত ছেলেকে পেতে হবে, আমরা সত্যিই ভাবিনি। আমি তো পার্সোনালি হতাশ হয়েছি। আর আরেকটা ভয় আমার মধ্যে ঢুকেছে যখন দেখেছি প্রতিকুরকে তৃণমূল জয়েন করতে। আমরা তো সোনা পাপ্পুদের দেখছি, শওকত মোল্লাদের দেখছি, মাননীয়া জানেন যিনি, যে শওকত মোল্লা বোমা বাঁধেন তারপরে ওকে খোলা রেখে দিয়েছে মার্কেটে, বিধায়ক করেছে। তো আমার একটাই ভয় যে প্রতিকুরের মতন এরকম একটি শিক্ষিত মার্জিত ভদ্র ছেলেকে আগামী দিনে সোনা পাপ্পু না করে দেয় বা শওকত মোল্লা না বানিয়ে দেয় তৃণমূল।